Class 11 student, how are you? I expect that you are all well. You see, we are continuing our topic karma. We have already finished part 1, part 2, part 3, part 4. Okay? Now we are coming to our next part, that is part 5. আমি পার্ট 5 এর যে টেক্সটের অংশটুকু আছে সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে আমরা একবার রিক্যাপ করব আগের আর কি ভিডিও পার্ট 4 আমরা কি আলোচনা করেছিলাম। ওকে, লেটস টক আর কি হ্যাভ এ রিক্যাপ অন আওয়ার প্রিভিয়াস ডিসকাশন পার্ট 4। ওকে, আমরা কি দেখেছিলাম দেখো, স্যার মোহন খুব ধীরে ধীরে বা বিচলিত না হয়ে তিনি কি করলেন, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে প্রবেশ করলেন। তার লাগেজ নিয়ে তিনি কম্পার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে কম্পার্টমেন্টটাকে প্রায় খালি অবস্থায় লক্ষ্য করলেন। প্রথম তিনি ভাবলেন যে তাহলে কি একা একাই ট্রেনে ভ্রমণ করতে হবে, কিন্তু পরবর্তীতে তার মনে হলো যেহেতু এটা ক্যান্টনমেন্ট স্টেশন ছিল, তাই স্বাভাবিকভাবে কিছু সাদা চামড়ার সোলজার নিশ্চয়ই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠবে, তাহলে তার বেশ ভালোই হবে। তিনি ইংলিশেই কি করবেন, তাদের সঙ্গে কথোপকথন করতে করতে তিনি তার সময়টাকে এনজয় করতে পারবেন, ভ্রমণটাকেও তিনি শেষ করতে পারবেন। এই বলে তিনি কি করলেন, তিনি তার স্মৃতিচারণা করতে শুরু করলেন এবং সেখানে তার স্মৃতিচারণা করতে কি লেখক আমাদের পরিচয় দিলেন স্যার মোহনলাল সম্পর্কে। যেহেতু তিনি ভারতবর্ষের মানুষ হয়েও ভারতীয় হয়েও তিনি যেহেতু উচ্চশিক্ষা লাভ করতে ইংল্যান্ডে গিয়েছিলেন এবং ইংল্যান্ডে তিনি 5 বছর ছিলেন, এই 5 বছরের শিক্ষা জীবনে তিনি বিদেশি কালচার রপ্ত করেছেন, বিদেশি এটিকেট অর্থাৎ ফরেন এটিকেটস, ফরেন কালচার, ফরেন অ্যাটিটিউড, ফরেন জেস্চার অ্যান্ড দ্য ওয়ে অফ স্পিকিং, কথা বলার ধরন ইত্যাদি সবই তিনি রপ্ত করেছেন। ঠিক আছে, এমনকি তার পোশাক আশাক, তার চালচরণ, তার আচার ব্যবহার, তার কথা এবং তার গলার টোন এবং সিক্রেট আর কি ইংলিশ সিক্রেট খাবার ধরনও কিন্তু আমাদের বুঝিয়ে দেয় তিনি একেবারে আপাদ মস্তক একজন নিখুঁত অ্যাংলো ইন্ডিয়ান বলে নিজেকে মনে করেন এবং তিনি অশিক্ষিত মূর্খ এবং আনকালচার ভারতীয়দেরকে খুব নিচু চোখে দেখেন। ওকে, যার জন্য আমরা দেখতে পেলাম যে তিনি একজন ভারতীয় হয়েও কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখেন না। কেন যেহেতু তারা অশিক্ষিত মূর্খ আনকালচার, তার মতো একজন কালচার্ড হিউম্যান বিংসে কিন্তু কোনো তুলনাই হয় না। এমনকি আমরা দেখলাম যে তার এই 5 বছর শিক্ষা জীবনের মধ্য দিয়ে তিনি যে উচ্চতায় উঠে এসেছেন, সেই উচ্চতায় উঠে গিয়ে তিনি কিন্তু আর পিছু ফিরে তাকাতে পারছেন না। স্বাভাবিকভাবে তার নিজেকে আর কি খুব অসহায় মনে হচ্ছে এই জায়গাটায়, যে তিনি এমন একটা উচ্চতায় পৌঁছেছেন একজন ভিজিয়ার্ড বা ব্যারিস্টার রূপে, যেখান থেকে তিনি কিন্তু ডার্টি, ভালগার, আনসিভিলাইজড, আনকালচার্ড কান্ট্রিমেন অর্থাৎ তার দেশের অশিক্ষিত মূর্খ, নোংরা, অসভ্য মানুষগুলোর সঙ্গে তার মেলামেশা করা সম্ভব হচ্ছে না। এমনকি তার স্ত্রী অর্থাৎ তিনি তখনকার দিনে তো ভারতীয়দের মহিলাদের কোনো শিক্ষা দীক্ষা ছিল না, ফলে তাদেরকে একেবারেই সরল সাদামাটা হয়েই থাকত। ফলে তিনি যেমনটি ছিলেন তার ঠিক উল্টোটাই ছিল তার স্ত্রী। তিনি সুগন্ধদ্রব্য ব্যবহার করতেন, তার গা দিয়ে সুঘ্রাণ বেরোতো, তিনি সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করতেন, ট্যালকম পাউডার ব্যবহার করতেন, ডিকোলংয়ের সেন্ট ব্যবহার করতেন, অথচ তার স্ত্রী এগুলো কোনোটার নামই জানত না। ফলে মাঝে মাঝে স্ত্রীর কাছে তিনি গেলেও কি করতেন, তার গা থেকে কিন্তু সেই দুর্গন্ধটাই পেতেন, ঘামের গন্ধটাই পেতেন, বা রান্না করার কাঁচা পেঁয়াজ কাটার গন্ধটাই তিনি তার শাড়ি বা তার শরীর থেকে পেতেন। আমরা এই অংশটুকু পড়েছিলাম। আজকে আমরা পরবর্তী অংশটুকু পড়ব, তোমরা মন দিয়ে শোনো।
স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্ব। স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্ব, অর্থাৎ স্যার মোহনের ভাবনা কি হলো, বিঘ্নিত হলো, বাই দ্য বিয়ারারের ডাকে, অর্থাৎ যে ফার্স্ট ক্লাসে যে বিয়ারার ছিল তার ডাকে বা তার আওয়াজই কী করলো, স্যার মোহনের যে রুমিনেশন, তার যে রোমন্থন, যে চিন্তা ভাবনা, সেটা কি হলো, বিঘ্ন ঘটলো। অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য সাহিবস লাগেজ ইন এ ফার্স্ট ক্লাস কুপ নেক্সট টু দ্য ইঞ্জিন, অর্থাৎ ঠিক ইঞ্জিনের পরেই ফার্স্ট ক্লাস কুপে তার লাগেজ প্লেস করা হয়েছে, এই কথা বেয়ারার তাকে জানিয়ে দিল। স্যার মোহন ওয়াক টু হিজ কুপ, স্যার মোহন কী করলেন, তিনি তার ওয়াক টু হিজ কুপ, তিনি তার কূপের কাছে, কূপ মিনস হচ্ছে ট্রেন কম্পার্টমেন্টকে এখানে কূপ বলা হচ্ছে, COUPE, দ্যাট ইজ ট্রেন কম্পার্টমেন্ট। তিনি তার আর কি সেই কম্পার্টমেন্টের কাছে এগিয়ে গেলেন, ওকে, উইথ এ স্টাডিড গ্রেট, রীতিমতো একদম ভব্যযুক্ত হয়ে, হ্যাঁ, তিনি গটগট করে হাঁটতে হাঁটতে তিনি রীতিমতো কী করলেন, সেখানে গেলেন। হি ওয়াজ ডিসমেড, কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তাতে তিনি হতাশ হলেন। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অর ডিসমেড। দি কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, তিনি লক্ষ্য করলেন কি, ট্রেনের কম্পার্টমেন্টটা খালি। উইথ এ শাই হি স্যাট ডাউন ইন এ কর্নার, এবং তিনি একটু লাজুক কি হলেন, অনুভূতি নিয়ে কি করলেন, এক জানলার ধারে বসে পড়লেন। ওপেন দ্য কপি অফ দ্য টাইমস, টাইম পত্রিকাটি বের করলেন। অ্যান্ড হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর, অর্থাৎ যে পত্রিকাটি অলরেডি তার বেশ কয়েকবার পড়া হয়ে গেছে, সেই পেপারটি তার হাতে ছিল, তিনি সেটাকেই কী করলেন, খুললেন। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো, স্যার মোহন কী করলেন, এবার জানলা দিয়ে তাকালেন। স্যার মোহন লুকড আউট মানে বাইরের দিকে তাকালেন, অফ দ্য উইন্ডো জানলা দিয়ে, ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, অর্থাৎ জনবহুল প্ল্যাটফর্মের দিকে তিনি তাকালেন। হিজ ফেস লিট আপ, তার মুখটা কি হলো, ঝলসে উঠলো, অর্থাৎ তার মুখটা হঠাৎ করে আলোকিত হয়ে উঠল। অ্যাজ হি স টু ইংলিশ সোলজার টার্জিং অ্যালং, যেহেতু তিনি দুজন ইংরেজ সৈনিককে দেখলেন ক্লান্ত হয়ে সেই পথে হেঁটে আসতে। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্ট অফ আর রুম, লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম, অর্থাৎ ট্রেনের কম্পার্টমেন্টগুলোকে দেখতে দেখতে বা খুঁজতে খুঁজতে তারা প্ল্যাটফর্ম ধরে এগিয়ে আসছিল। ফলে তাদেরকে দূর থেকে দেখে স্যার মোহনের মনে একটা আশার আলো জাগলো, যাক এতক্ষণে তাহলে পেয়েছি যাদের আমি ডিজার্ভ করছিলাম, যাদের আমি মনে মনে চাইছিলাম যে সাদা চামড়ার অন্তত সৈনিকরাও আসুক, তাহলে তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে আমি আমার এই যাত্রাকে সফল করে তুলতে পারবো, এনজয়েবল বা উপভোগ্য করে তুলতে পারবো। দে হ্যাড দেয়ার hoversack slung behind their backs and walked unsteadily, তারা তাদের হোভারস্যাকগুলো পিঠে ঝুলিয়ে তারা ক্লান্তির সঙ্গে কী করছিলেন, এলোমেলো পদবিক্ষেপ করে কি এগিয়ে আসছিল। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, স্যার মোহন মনে মনে ভাবলেন, শ্যাল আই ওয়েলকাম দেম, আমি কি তাদেরকে স্বাগত জানাবো এই কম্পার্টমেন্টে। স্যার মোহন ডিসাইডেড, মনস্থির করেছিলেন, টু ওয়েলকাম দেম even though they were entitled to travel only second class, যদিও তারা সৈনিক, তারা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে ট্রাভেল করতে অভ্যস্ত। হি উড স্পিক টু দ্য গার্ড, তিনি তাহলে কি গার্ডদের সঙ্গে কথা বলবেন, তিনি কি গার্ডের সঙ্গে তাহলে কথা বলবেন। উইল ই স্পিক টু দ্য গার্ড, তিনি কি গার্ডের সঙ্গে কথা বলবেন। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, একজন সৈনিক কী করলো, লাস্ট কম্পার্টমেন্টে এলো। ওয়ান অফ দ্য সোলজার্স, অর্থাৎ সৈনিকদের মধ্যে একজন, কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, একদম লাস্ট কম্পার্টমেন্টের দিকে এগিয়ে এলো। স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে তার মুখটাকে বাড়ালো। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, তিনি কম্পার্টমেন্টটাকে কী করলেন, একবার নজরদারি দিলেন, অর্থাৎ কম্পার্টমেন্টটার উপরে একবার চোখ বোলালেন। অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ, এবং আনঅকুপাইড বার্থ, যে বার্থটাতে কেউ নেই বা কেউ দখল করেনি, সেই বার্থটার দিকে তার চোখ গেল। ঠিক আছে, ইয়ার বিল, হি শাউটেড, ওয়ান ইয়ার,
অর্থাৎ তার সঙ্গী বিল, তাকে সে সম্বোধন করলো ইয়ার, মানে হে ফ্রেন্ড, মানে হে বন্ধু বিল। হি শাউটেড, সে চিৎকার করে বলল ইয়ার ওয়ান ওয়ান। হিজ কম্পেনিয়ন্স কেম আপ, তার সঙ্গীও কি করলো, এগিয়ে এলো। অলসো লুকড ইন, সেও কি করলো, কম্পার্টমেন্টের ভেতরটা তাকিয়ে দেখলো। অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং স্যার মোহনকে লক্ষ্য করলো। ওকে, তারপর তাহলে প্রথমে কি করলো, বিলের সঙ্গী প্রথম কম্পার্টমেন্টটা ভালো করে লক্ষ্য করলো, তারপরে বিলকে ডাকলো। বিল এসে কি করলো, সে কম্পার্টমেন্টটা বাইরের থেকেই জানলা দিয়ে একবার ভালো করে দেখলো। তারপরেই স্যার মোহনকে সিটে আর কি অবস্থান করতে দেখলো। এবং স্যার মোহনকে, অর্থাৎ যেহেতু স্যার মোহন ভারতীয় কালো চামড়ার মানুষ, ফলে তাকে দেখেই সে যতই শিক্ষিত হোক, যতই সম্ভ্রান্ত হোক, যতই তার শরীরে ভালো পোশাক থাকুক না কেন, যতই তার শরীর থেকে সুগন্ধ বেরোক না কেন, যতই তিনি ফ্লুয়েন্ট ইংরেজি বলুক না কেন, কিন্তু যাতে তো তিনি ভারতীয়। এই ভারতীয়দের প্রতি বিদেশি বা ইংরেজদের কি ছিল, প্রবল ঘৃণা। ফলে তৎক্ষণাৎ একজন ভারতীয়কে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসে থাকতে দেখেই কি তাদের মধ্যে একজন বলে উঠল, গেট দ্য নিগার আউট। দ্যাট মিনস গেট দ্য নেটিভ আউট। ওকে, গেট দ্য নিগার। নিগার মিনস হচ্ছে, নিগার একটা ইনসাল্টিং ওয়ার্ড। অ্যাকচুয়ালি দিস ইনসাল্টিং ওয়ার্ড ইজ ইউজড টু কল আপন নন হোয়াইট পার্সন, অর্থাৎ হোয়াইট নয়, সাদা চামড়ার নয়, এমন ব্যক্তিকে ডাকা হয় নিগার বলে। তাহলে গেট দ্য নিগার আউট মিনস হচ্ছে ওই কালা আদমি বা কালো মানুষটিকে বের করে দাও। হি মাটার টু হিজ কম্পেনিয়ন, সে তার সঙ্গীকে ফিসফিস করে বলল। তারপর দে ওপেন দ্য ডোর, তারপরে তারা দরজাটা খুললো। অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। অ্যান্ড দেয়ার আফটার দে ওপেন দ্য ডোর, তারপরে তারা হঠাৎ কি করে দরজাটা খুললো। টার্ন টু দ্য হাফ স্মাইলিং, এবং অর্ধ হাসারত অবস্থায়, হাফ প্রোটেস্টিং, এবং অর্ধ প্রতিবাদ করা অবস্থায় স্যার মোহনকে তারা আবিষ্কার করলো। এবং তাকে দেখেই কি করলো, তারা রীতিমতো কি করলো, চিৎকার করে বা বললো রিজার্ভ। ইয়েল বিল, বিল চিৎকার করে বললো রিজার্ভড। ওকে, আর রিজার্ভ মিন্স হচ্ছে সংরক্ষিত। দিস কম্পার্টমেন্ট is reserved for the white people, white men. Okay, Janta reserve army force, exclaimed Jim, pointing to his khaki shirt. একদম যাও, get out. অর্থাৎ কি করলো, অর্থাৎ ইউ ডোন্ট নো, অর্থাৎ বিল এবং তার সঙ্গী একসঙ্গে কি করলো, বলে উঠলো। বিল চিৎকার করে তাকে বলল, জানতা, অর্থাৎ ডোন্ট ইউ নো দিস ইজ রিজার্ভ ফর দ্য সোলজার্স, দিস কম্পার্টমেন্ট ইজ অ্যাবসলিউটলি রিজার্ভ ফর দ্য আর্মি, ফর দ্য ফোর্স, এক্সক্লেম জিম, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। অর্থাৎ তার খাকি শার্ট দেখিয়ে কি করলো, স্যার মোহনকে বলল, this compartment is absolutely reserved for the force, is absolutely reserved for the army, it is reserved for the soldiers. Okay, why are you get inside? You don't have any right to get inside. But actually you know, Sir Mohan had the right to stay there, had the right to sit inside the first class compartment, because he had a first class ticket with him. He had the legitimate right to travel in the first class compartment. But in that time, in the colonial period, you know, the Indians, despite their education, despite their high excellency, their high position, they did not have any right to travel in the compartment which was for the white peoples. So this phenomena of apartheid, that means এটা হচ্ছে বর্ণ বৈষম্যবাদের একটা দিক। কারণ আমরা জানতাম যে আর কি মোহনদাস করমচাঁদ গান্ধী যখন সাউথ আফ্রিকাতে ছিলেন, তার কাছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট ছিল।
কিন্তু সেই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট থাকা সত্ত্বেও কিন্তু ইনসাল্টেড হয়ে, রীতিমতো ম্যান হ্যান্ডেল হয়ে, লাঞ্ছিত হয়ে, ঠিক আছে, তাকে কি করতে হয়েছিল, কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে হয়েছিল, ঠিক আছে। আর সেই দিনকেই স্যার কি করেছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী প্রতিজ্ঞা করেছিলেন যে আই উইল লিভ নো স্টোন আনটার্ন, ওকে, to get the people out from the law of segregation, to get the South Africans of the native out of the phenomena of the apartheid or law of segregation. কেমন, অর্থাৎ সেদিনকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বর্ণ বৈষম্যবাদের হাত থেকে যদি আফ্রিকান পিপলদের আমি উদ্ধার করতে না পারি তাহলে আমি মহাত্মা গান্ধী না। এবং তখন থেকে স্যার কি মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী লড়াই শুরু করেছিলেন বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে, সাদা চামড়ার শাসকদের বিরুদ্ধে। যে বর্ণ বৈষম্যবাদ আমাদের দেশেও প্রকট ছিল, কেননা হোয়াইটরা বা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড বা ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্য ব্যবস্থায় ব্রিটিশ বা সাদা চামড়ার মানুষেরা ভারতীয়দেরকে কালো মানুষ হিসাবে সম্বোধন করত। দে ইউজ টু কল আস ব্ল্যাক পিপল, ওকে। এবং মানুষকে, ভারতীয়দের, ইনোসেন্ট ভারতীয়দেরকে তাদের বর্ণ বৈষম্যবাদের শিকার হতে হয়েছিল, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা আবার এই প্যাসেজ দুটো মন দিয়ে পড়বে এবং এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবে পরবর্তীকালে কোশ্চেন পেপার দেখে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আমরা আবার পরের ভিডিও ক্লাসে পরের পাঠটুকু শেষ করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে টেক্সট রিভিশন করো, যাতে করে তোমরা পরবর্তীকালে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন এবং বিভিন্ন ছোট ছোট কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন বা সিঙ্গল লাইনস কোশ্চেন তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।